আত্মসামাজিক উন্নয়ন এই বিষয়টা হচ্ছে বহুবিধ বিষয় একার নিহিত রয়েছে। একদিকে অর্থ, আরেকদিকে হচ্ছে নৈতিকতা এবং সামাজিক জীবন ব্যবস্থার সর্বাধিক উন্নত। একজন মানুষের জীবনে যদি আত্মসামাজিক উন্নয়ন করতে চায়, তাহলে যুব সমাজের কিছু পরিকল্পনা, কিছু করণীয় আমাদেরকে চিন্তা করতে হবে। তার আগে আমি বলতে চাই যে আমাদের যুব সমাজের দৈনন্দিন জীবন গঠনে যুবক যুবতীর যে করণীয়, সেখানে বৌদ্ধ আদর্শটি বলতে আমরা কি বুঝি? বৌদ্ধ আদর্শ বলতে আমরা কি উপলব্ধি করতে পারি, এই বিষয়টা আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হবে। এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করি, প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে আসলে বুদ্ধ বলতে কি বোঝায়। আমরা কি আসলে বুদ্ধ? এই প্রশ্নটা যদি আমরা করি, তাহলে আমরা কে কোন অবস্থায় আছে নিজেকে একটু উপলব্ধি করতে পারব। আমরা সাধারণত ধর্ম কি প্রশ্নটা যদি থাকে, সেখানে লিখি কি বুদ্ধ। তো বুদ্ধ কাকে বলে? যিনি বুদ্ধির সাধনায় প্রতিনিয়ত নিরত, তাকে বলা হয় বুদ্ধ। কিসের সাধনা? বুদ্ধির সাধনা। বুদ্ধি মানে কি? প্রজ্ঞা বা জ্ঞান। যিনি প্রতিনিয়ত জ্ঞানের অনুসন্ধানে থাকে, জ্ঞান লাভের জন্য থাকে, সচেষ্ট থাকে, তিনি হচ্ছেন বৌদ্ধ। বুদ্ধ আদর্শবান হতে হলে তাকে প্রথম যেটা রক্ষা করতে হবে, সেটা হচ্ছে তাকে তিসরণস পঞ্চশীল যথাযথভাবে প্রতিপালন করতে হবে। আমাদেরকে প্রশ্ন করতে হবে, বিশেষ করে আমাদের যুবক যুবতী যারা এখানে আছেন, আমরা কি পঞ্চশীল যথাযথভাবে রক্ষা করি? আমরা কি পঞ্চশীলটাকে সম্পর্কে আমরা কি জানি? পঞ্চশীল সম্পর্কে কি আমরা চর্চা গবেষণা করি? পঞ্চশীল সম্পর্কে আমরা কোনো ভ্রান্তিকে কখনো প্রশ্ন করেছি? আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে ধর্মসভায় গিয়েছি, পঞ্চশীল ভ্রান্তারা প্রদান করেছেন, আমরা গ্রহণ করেছি। ত্রৈমাসিক বর্ষাব্রতে যদি কেউ অষ্টশীল নেয়, তখন এই অষ্টশীলগুলো পালন করতে কিছুটা চিন্তা করি। কিন্তু দৈনন্দিন জীবন গঠনে আমরা সেই পঞ্চশীল রক্ষা করে চলি কিনা, এটা নিজেকে প্রশ্ন করবেন। যদি প্রশ্ন করেন, তাহলে সেটা জানার জন্য আপনি সচেষ্ট হবেন। প্রথম যে শীল, পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদিয়ামি, প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি। আমরা কি প্রাণী হত্যা থেকে বিরত থাকি? প্রাণী হত্যা থেকে যদি বিরত থাকি, আমার মনে হয় আমরা পঞ্চশীলটা নিয়ে একটু গবেষণা করব। এক উপাসক একদিন আমাকে এসে প্রশ্ন করলেন, ভান্তে, বুদ্ধের ধর্ম যদি পালন করতে হয়, তাহলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, আর নয়তো বুদ্ধের ধর্ম পালন করা যাবে না। আমি বললাম, কেন? বলে যে, ভান্তে, রাস্তায় যখন হাঁটতে যায় তখন তো পিঁপড়া মারা যায়, তাহলে প্রাণী হত্যা হলো না? তো আমি ওনার প্রশ্নটা শুনে খুব ভালো লেগেছে যে উনি চিন্তা করছেন। উনি কি করেছেন? চিন্তা করছেন। আমরা চিন্তা করি
না। আপনারা জানেন আজকের যে পৃথিবী, এটার পরিবর্তনে নিউটনের সূত্র ছিল সবচেয়ে গুরুত্ববহ। তো নিউটন যে মাধ্যাকর্ষণ সূত্রটা আবিষ্কার করেছেন, তার পিছনে ছিল একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমরা সবাই জানি, আপেলটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে কেন পড়ল? আমরা এখানে যারা আছি, আমাদের জীবনে কি কখন আমরা ভেবেছি আম গাছের আমটা নিচে কেন পড়ে? কেউ ভেবেছেন? আমাদের যতদিন নিউটনের এই কথাটা, এই গল্পটা আমরা শুনি নাই, ততদিন কিন্তু আমরা কেউ ভাবি নাই যে আম উপরের দিকে তো শূন্য, সেদিকে না গিয়ে আমটা নিচে কেন পড়ছে, কাঁঠালটা নিচের দিকে কেন পড়ছে? এটা কি উপরে যেতে পারতো না? এই আপেল গাছের তলায় নিউটন এই জিনিসটা ভেবে আজকের পৃথিবী, আমাদের সবার হাতে মোবাইল, আজকের এখান থেকে ওই প্রান্তে পৃথিবীতে আমরা পৃথিবী দেখছি, মঙ্গল গ্রহ, চন্দ্র গ্রহ, বিভিন্ন জায়গায় আমরা ছুটে চলছি। এই প্রশ্নটা থাকতে হয়। তা আমি যে কথাটা বলছি, উপাসক তিনি প্রশ্নটা করেছেন, মানুষ কেন এই হাত পা গুটিয়ে তাকে থাকতে হবে? যদি তিনি হাঁটতে চায় তাহলে প্রাণী হত্যা হবে। তো আমি যখন বললাম প্রাণী হত্যা এত সহজ নয়, প্রাণী হত্যার 5টি অঙ্গ আছে। প্রাণী বলে জানতে হবে, হত্যা করার চেতনা উৎপন্ন হতে হবে, হত্যা করার জন্য উদ্যত হতে হবে, হত্যা করতে হবে, হত্যা হয়েছে কিনা এটা জান। এই বিষয়গুলো যখন জানি তখন প্রাণী হত্যা হয়। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, ভ্রান্তি, বা আপনাদেরকে প্রশ্ন করে যে তোমরা তো প্রাণী হত্যা নিষেধ করো, কিন্তু বাজার থেকে কিভাবে ক্রয় করে খাও, ঠিক না? প্রশ্ন করে তো অনেকে আটকিয়ে যায়। যদি বলি বিক্রেতার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুতরাং এটি কমার্সের ভাষায় অনেকগুলো এখানে বিষয় আছে, চলে আসে যুক্তিতর্ক হলে। তবে আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি এই জিনিসটা বুঝতে যাচ্ছি, একজন বৌদ্ধ আদর্শ যুবক যুবতী হতে হলে তাকে পঞ্চশীলটা প্রথমত গ্রহণ করতে হবে, এবং তার পূর্বে যেটা ত্রিশরণ সহ পঞ্চশীল, ত্রিশরণটাকে স্মরণে রাখতে হবে। এটা থেকে কোনো ক্রমেই চ্যুত হওয়া যাবে না। এইটা হচ্ছে বৌদ্ধ আদর্শের প্রথম ভিত্তি, যেটাকে চরিত্র গঠনের ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা, এবং তার আর্থসামাজিকতার উন্নয়নে দুটো চর্চা থাকতে হবে। প্রথম হচ্ছে শরীরের চর্চা, পরিচর্যা, আরেকটা হচ্ছে মনের পরিচর্যা। শরীরের অর্থাৎ দেহের পরিচর্যা কি? এখানে ডাক্তারবাবু আছেন, আমরা সবাই এখন বিজ্ঞানবাদী। সেজন্য পৃথিবীর ধর্মগুলো এখন বলতে চায় আমাদের ধর্মটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম। মানে বিজ্ঞানটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, ধর্মটাকে পালন করার জন্য আমরা বলছি কি অমুক ধর্ম বিজ্ঞানবাদী ধর্ম, অমুক কিছু বিজ্ঞানবাদী ধর্ম। কেন? বিজ্ঞানটাকে আমরা গ্রহণ করতে চাই। তো বিজ্ঞান আমাদেরকে কি বলে? আপনাকে 10টায় ঘুমাতে হবে, সকালে ভোরে 4টার দিকে উঠতে হবে। আমাদের তরুণ তরুণীরা বলেন তো 10টায় কেউ বিছানায় যান কিনা? যায় না। আমরা 10টায় কেউ বিছানায় যাওয়া হয় না। সবাই লেখাপড়া করুক বা মোবাইল নিয়ে থাকুক, ঘুমাতে ঘুমাতে 12টা 1টাও হয়ে যায়। তারপর ভোরবেলা ওঠার কোনো স্কুল কলেজ থাকলে হয়তো উঠলো, নয়তো
8 না 9টা 10টা হলে তাদের ভোর হয়। তাহলে আমরা শরীরের যে পরিচর্যা সেটাকে আমরা যথাযথভাবে পরিচর্যা করছি না। তরুণ সমাজের এটা কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাধি, যার কারণে এখন 25 বছর বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, 40 বছর বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, বিভিন্ন রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি। বুদ্ধ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়া, ভোরবেলায় 4টার সময় উঠে মনের পরিচর্যা করা। মনের পরিচর্যা কি? মনের পরিচর্যা ধ্যান করা। শরীরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য বিভিন্ন কিছু পরিচর্যা করি, মনেরও পরিচর্যা করাটা কিন্তু দরকার। তো মনের পরিচর্যা কি? মন কি করে? আমাদের শ্রদ্ধেয় ভান্তে অতি সম্প্রতি সে মনের পরিচর্যার জন্য একটা বুদ্ধ ধ্যান বই প্রকাশনা করেছেন। মনটাকে কিভাবে আপনি পরিচর্যা করবেন? তো মনের পরিচর্যা করতে হলে যেকে বলছে কায়ায় কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী, এই বিষয়গুলোকে পর্যালোচনা করা, ধ্যান শিক্ষা তাকে করতে হবে। যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা ধ্যান করেন, আপনি হঠাৎ সহজে যা ভুলে যান কখনো সেটা আপনি ভুলবেন না। স্মৃতির প্রখরতা বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কাজ ও কর্মে আপনার দৃঢ়তা বাড়বে। আপনি শিক্ষা বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যেখানে যান এই আত্ম উন্নতির ক্ষেত্রে এটি একটি প্রধান সহায়ক হিসাবে কাজ করবে। আমি বহু পণ্ডিত ভিক্ষু সংঘকে দেখেছি, ওনারা 10টায় মধ্যে ঘুমিয়ে পড়েন, সকাল 4টার সময়কে পঠন পাঠন লিখন জীবন শুরু হয়। আজকের যিনি সভাপতি তার মধ্যে তিনি একজন। তাই আজকে তিনি সমাদৃত, তার জীবনের সর্বদিকে বিপুলতা তিনি লাভ করেছেন। এই আদর্শগুলো আপনি চিন্তা করেন। এজন্যই বলছি, আপনি 10টায় না পারেন কিন্তু 11টার মধ্যে হলে আপনি ঘুমানোর চেষ্টা করবেন। আপনার শরীরটি থাকবে, আপনার চোখটি থাকবে। আমাদের মহামান্য সঙ্গরাজ যিনি সদ্য প্রয়াত হয়েছেন, ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়, যার শরীর অবয়ব এখনো বিদ্যমান, 100 বছর বয়সেও তিনি চশমা ছাড়া তিনি যে কোনো লেখা তিনি পড়তে পারতেন। একদিন আমি একটা সংবাদ অনুষ্ঠান দেখছি, ভান্তে এভাবে পেপার পড়ছেন। এটা বেশি দিনের নয়, 1.5 বছর আগের ঘটনা হবে। আমি একটা ছবি তুলে পোস্ট করেছি, যে বয়সেও তিনি চশমা ছাড়া পড়ছেন। তো সেজন্য আমি বলবো, আপনার আত্ম উন্নতির ক্ষেত্রে শরীর এবং মন এই দুটাকে চর্চা করতে হবে। এই দুটি চর্চার জন্য প্রথম হচ্ছে পঞ্চশীল। এই পঞ্চশীল রক্ষা করলে মন এবং দেহ এই দুটি সুস্থ সবল থাকলে তার পঠন পাঠন জীবনটা অবশ্যই সুন্দর হবে। এবং দ্বিতীয় হচ্ছে, এই দুটি যখন ঠিক থাকবে, শিক্ষা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাড়া এই জাতিকে রক্ষা করা কখনো সম্ভব হবে না। এই কথাটা আমাদেরকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে এবং শিক্ষা অর্জনের জন্য আমাদের সবাইকে ধাপমান হতে হবে। এই অর্থ অঞ্চলে একসময় শিক্ষার জন্য একটা প্রতিযোগিতা হয়েছে, কিন্তু আমি বলবো 15 থেকে 20 বছর সময় আমরা সেই প্রতিযোগিতা অনেকটা ম্লান হয়েছে। এখন আমাদের মেধাবী ছাত্ররা প্রায় বিদেশে পাচার হয়ে গেছে বলা যায়। অর্ধেক লেখাপড়া, হয়তো কেউ মেট্রিক ইন্টার পাস করেছে, মেধাবী ছাত্র, তারাও সেখানে গিয়ে তাদের অর্থের জন্য যারা ডাক্তার হতে পারতেন, ইঞ্জিনিয়ার হতে পারতেন, তারা কিন্তু আজকে এখানে নেই। তাই আমি বলবো, অর্থ একটা জাতিকে রক্ষা করতে পারে না। একটা জাতিকে রক্ষা করতে হলে শিক্ষা হচ্ছে তার প্রধান চাবিকাঠি।
এই শিক্ষা দিয়েই এই জাতিকে রক্ষা করা সম্ভব। তাই অর্থের প্রতি দৌড়বেন না। বেশি অর্থ দিয়ে পৃথিবীতে কিছু হয় না। আপনি দেখেন পৃথিবীর সুখী কয়েকটা দেশের তালিকায় ভুটানের নাম আছে। আপনারা এখানে গুগলে সার্চ করলে দেখবেন। কিন্তু আপনারা তো জানেন উপমহাদেশের দরিদ্র, অর্থনৈতিকভাবে দরিদ্র দেশের তালিকায় অন্যতম হচ্ছে ভুটান। কিন্তু সুখী উপমহাদেশের সবচেয়ে সুখী, আমি ওয়ার্ল্ডে বলবো না, উপমহাদেশ সবচেয়ে সুখী 1 নম্বরের তালিকা হচ্ছে ভুটান। কেমন করে? ভুটানে যদি আপনি এখনো রাস্তায় একটা মানিব্যাগ ফেলে যান, খুঁজে আপনাকে দেবে। অথচ অর্থনৈতিক অবস্থা তাদের ভালো নয়, অর্থাৎ নৈতিকতার দিক থেকে তারা সুদৃঢ় করেছে। আজকে শ্রীলঙ্কা শিক্ষার দিকে উন্নত বলে আপনি রাস্তাঘাটগুলো গিয়ে দেখেন, মনে হবে আপনি কোনো ইউরোপে এসেছেন। অথচ আমার অর্থের কিছুদিন আগে তারা দেউলিয়া হয়েছে। আমি দেউলিয়া হওয়ার পরেই গেছি এই 2025-এ, দেখলাম যে তাদের রাস্তাঘাট, কথাবার্তা, চলাফেরা কত সুন্দর, বিনয়ী। কেন? শিক্ষায় তারা উন্নত। তাই এই যুব সমাজের আত্ম উন্নয়নে, আমি বলবো সামাজিক উন্নয়নে, নৈতিক উন্নয়নে আমাদেরকে শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে হবে। এরপরে বলবো সমাজ সেবা। আমাদেরকে সামাজিক দায়বদ্ধতা যেগুলো আছে এ বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সমাজ, একজন মানুষ অসুস্থ, তাকে গিয়ে সেবা দিতে হবে। আমি নিউজিল্যান্ডে একটা কলেজ পরিদর্শনে গিয়েছিলাম, মানে কলেজটা দেখার জন্য। সম্ভবত নিউজিল্যান্ড ইউনিভার্সিটি হবে, ওখানে 2টা ইউনিভার্সিটি, একটা পাশে একটা ইউনিভার্সিটি আছে। একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার জন্য ওই যে হাতে যে স্টিক থাকে সেটা নিয়ে সেই রকম করছে। দেখি ওই পার থেকে একজন শিক্ষার্থী, সে কলেজের স্টুডেন্ট হবে, সেই সিঙ্গেল পড়ার সাথে সাথে দ্রুত এসে পার হয়ে, আমি ভাবছিলাম জীবনে এত সিঙ্গেল পড়ার পরে এত দ্রুত রাস্তা পার হচ্ছে কেন। ভেবেছি তিনি এই পারে চলে আসবেন রাস্তার, কিন্তু না, তিনি দূরে এসে যিনি পার হবেন তাকে ধরে তিনি ও পারে দিয়ে আবার তিনি চলে আসলেন। এই যে আমরা শুধু টাকা দিয়ে সেবা করবো, একটা মানুষ পড়ে আছে তাকে, আজকালকার সময়ে দেখেন তারা অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে মানুষ যেতে চায় না। তা আমি মনে করি আমাদেরকে সেবামূলক চেতনা থাকতে হবে। একজন মানুষ অসুস্থ হয়েছে, একজনের পক্ষে অনেক টাকা হয়তো প্রয়োজন, 5 লাখ টাকা প্রয়োজন, 2 লাখ টাকা প্রয়োজন, বা 50,000 টাকা প্রয়োজন। এই 50,000 টাকা একজন মানুষের দেওয়াটা কঠিন। আমরা যদি সামাজিকভাবে উন্নত চিন্তা হই, সেবামূলক চেতনা থাকে, আমি মনে করি আমরা সবার কাছ থেকে 20 টাকা 100 টাকা করে নিলেও 50,000 টাকা কোনো ব্যাপার নয়। তো আমাদের যুব সমাজটা এখন সেগুলো করছেন। আমি আমার একটা কথা বলি, অতি সম্প্রতি সময়ে যেটা কঠিন চিবর দানে, এক উপাসিকা উনি আমাকে জানালে, আমার সাথে কোনোদিন দেখা হয়নি, কিন্তু আমরা কিছু মানবিক কাজ করি বলে তিনি ফোন দিয়ে বললেন, ভান্তে আমার হাজব্যান্ড এরকম এরকম অবস্থা, আমার 2-3জন ছেলে মেয়ে সবাই ছোট ছোট, উনি যদি নাও আছে আমার পরিবার ধ্বংস হবে, ভান্তে আমাদেরকে একটু কিছু সহযোগিতা করেন। তা আমি বললাম আমি ব্যক্তিগত 1000-500 দিতে পারি, 10 দিতে পারি, কিন্তু আপনার তো এত টাকা কিভাবে। তা আমার ওখানে একটা বিএসবি একটা সংগঠন আছে, ওদেরকে ডাকলাম, বললাম যে তোমরা যদি একটু উদ্যোগী হও তাহলে তোমরা ওনার চিকিৎসার জন্য কাজ করতে পারো। তারা 1 মাস ব্যাপী আমার সাথে বা আমাকে ছাড়াও বিভিন্ন জায়গায় গিয়ে অর্থ সংগ্রহে 1,54,000 টাকা ওনারা সঞ্চয় করেছেন। ওনাকে 1,50,000 টাকা দিল, আর 4,000 টাকা আরেকটা ছোট বাচ্চার চিকিৎসার জন্য ওনাকে বলে
বলছে আমরা 54 তোলা 4000 টাকা এখানে আরও কিছু সংযুক্ত করে অমুকের জন্য দেব, আপনাকে এগুলো দিচ্ছি। আমরা নিজেরাই সে ফটিকছড়ি আবদুল্লাপুর গিয়ে দিয়ে আসলাম। তো ওনার অপারেশনের জন্য প্রায় 3-4 লক্ষ টাকা, উনি বলতে প্রথম আরও বেশি বলেছেন। মানুষজন সহ ওখানে বিহারের দক্ষ উন্নয়নকে ডেকে আমরা দিলাম। গত পরশু দিন আমাকে ফোন করে জানালো তার অপারেশন হয়েছে, সুস্থ আছেন, এবং আমাদের এখানে যে ছেলেরা ওরা দেখতে যাবেন। চিন্তা করে দেখুন, যদি এই যুব সমাজটা এগিয়ে না আসতো, আমার মনে হয় তার এই ট্রিটমেন্টটা হতো না। এই জন্য সেবামূলক চিন্তা চেতনা আমাদেরকে থাকতে হবে। সাংস্কৃতিক বিষয়গুলো, সংস্কৃতিটা আমাদের কিন্তু প্রয়োজন, নাচ গানগুলো, তবে সেগুলোতে যেন অবশ্যই আমাদের আদর্শিক সংস্কৃতিগুলো বিদ্যমান থাকে। এক সময় সংস্কৃতির যে চর্চা, সংস্কৃতি বলতে এখানে শুধু নাচ গান নয়, এখানে সাহিত্যিক লেখাপড়া, কবিতা, এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকে। আমাদের পোশাক আশাকগুলো কেমন হবে। আমরা সংস্কৃতি বলতে, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা অনেক সময় কি মনে করি, শুধু গান আর নাচ মনে করি। আসলে সাংস্কৃতিক বলতে ফ্যাশন শো আছে না, এই ফ্যাশন শোগুলো হবে। তো ফ্যাশন শোগুলো কীরকম, এটা আধুনিক, আমি বলবো আধুনিক নয়, আদর্শিক হোক, আদর্শবান হোক। আদর্শবান মানে তার কাপড় চোপড়গুলো কেমন হলে ভালো হয়, রুচিবোধ হয়, সেখানে নাচ গানগুলো কেমন হয়, এগুলো আমাদেরকে চর্চা করতে হবে। তাতে মানুষের মধ্যে সার্বজনীনতাগুলো আসে এবং সেগুলোর দ্বারাই মানুষের মন মানসিকতাগুলো উন্নত হয়, তার মধ্যে গোঁড়ামি থাকে না। এই জন্যই শিবলীয় অবদানে আমরা বুদ্ধ কীর্তনের কথা পাই। সেখানে বুদ্ধ কীর্তনের কথা বলেছে, বুদ্ধের গুণকীর্তন। ক্ষমা খুব অহংকারে ছিল। রাজপ্রাসাদের চতুর্দিকে রাজা নির্দেশ দিলেন, তোমরা সবসময় বুদ্ধের গুণকীর্তন করো। এই গুণকীর্তন শুনে ক্ষমা একদিন ভাবছেন, ও বুদ্ধের এত গুণ করে, ওনাকে নিয়ে এত গান, এত কিছু হয়, ওনাকে একটু দেখতে যাব। এই দেখতে গিয়ে তার জীবনের পরিবর্তন হয়। তো আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের অনেক এখন তরুণ তরুণীরা তারা বুদ্ধ কীর্তনগুলো পরিবেশন করছে, তারা চর্চা করছে। এটা আমাদের জন্য খুব শুভ দিন। এগুলো আমাদের জন্য প্রয়োজন আছে, এগুলো আমি মনে করি থাকতে হবে। এবং যুব সংগঠনগুলো আজকে যেমন কুতুফালং বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদ, এই সংগঠনটা যদি একত্রিতবদ্ধ না থাকতো তাহলে কিন্তু আজকে এটা হতো না। সুতরাং আমি মনে করি এটার যথার্থ প্রয়োজনীয়তা আছে, এটা আমাদের জন্য প্রয়োজন। ডিজিটালে প্রচার প্রসার, এটাকে আরও শক্তিশালী করা। তো আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের ত্রিরত্ন নিউজ এবং বুদ্ধিস্ট টেম্পল টিভি, যারা শিক্ষক আমাদের রিমন বড়ুয়া, মিশু এবং পিয়াস বড়ুয়া বাপ্পা, তারা প্রচার প্রসার এটা কাজ করছে। আমাদের ভিক্ষু সংঘের একটা কথা, যেমন আমাদের সাক্ষ্যমণি টিভি থেকেও এটা প্রচার করছে, আমাদের শ্রদ্ধানিধি ভিক্ষু কাজ করছেন। এগুলো কিন্তু আমাদের দরকার। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি, যেটা সত্যি। এবার আমি যেখানেই কঠিন চিবদানে গিয়েছি, অনেক উপাসক, অনেক উপাসিকা এসে বলে যে, ভান্তে আপনার দেশনা শুনতে শুনতে ঘুমাই, আপনার দেশনা শ্রবণ করি, আমাদের খুব ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার প্রসারে আমি মনে করি আমাদের প্রজন্ম, তো সেটার জন্য আমাদের তরুণ সমাজের কাজটা বেশি। কারণ আপনারা যেরকমভাবে এগুলোকে বিভিন্ন ছবি টবি সম্বলিত দিয়ে একটু আকর্ষণীয় যেভাবে করতে পারেন, আমরা সেগুলো অনেকেই পারে না। তো আমি মনে করি আমাদের তরুণ সমাজ যারা আছেন, যুব সমাজ, স্বধর্ম প্রচারে নিজেদের নীতি নৈতিকতার ক্ষেত্রে এগুলোতে যেন আমরা আগ্রহশীল হই, এগুলো যেন প্রচার প্রসার হই। তবে অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে আমাদের অনেক, বিশেষ করে মহিলারা, ওনারা সোশ্যাল মিডিয়ায় অর্থ সংগ্রহ অথবা বিভিন্ন কিছু গিয়ে তাদের নিজেদের কথাবার্তাগুলো এত অসংযত হয়ে পড়ে, যেগুলো আমি মনে করি সমাজের জন্য সুন্দর নয়। এদিক দিয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে এবং আমাদের
তরুণ সমাজে যারা আছে তাদেরকে আমরা বলবো, আমরা যেন একে অপরের মধ্যে গালিমন্দ না করি, অপরকে তুচ্ছ তাচ্ছল্য না করি, এবং আমাদের কথাবার্তাগুলো যেন সুন্দর হয়, এদিকে একটু দৃষ্টি দেওয়া কিন্তু দরকার। এবং একজন একজনকে আমরা আঘাত করি, একজন একজনকে নিন্দা করি, এবং এগুলো দেখে সাধারণত মানুষ, আমাদের প্রজন্মরা, এটা স্বাভাবিক, এটা প্রতি বিরূপতা লক্ষ্য করা যায়। আমি সেদিন একটা বিষয় বলছি যে একটা ছেলে সেই ক্লাস 3-তে পড়ে, তার শিক্ষক তাকে বলছে যে তুমি একটা রচনা লিখো যে আমার মা। সে বলছে আমি মাকে নিয়ে কোনো রচনা লিখব না। বলছে কেন? বলছে আমার মা আমার পিসি, আমার দাদু, আমার ঠাকুমা ওনাদেরকে দেখতে পারে না, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, আমাকে দেখে না, আমি আমার মাকে পছন্দ করি না। দেখেন, এটা ক্লাস 3-তে পড়ে, তার মা অপছন্দের বিষয়গুলো কোথায়? এজন্য আমি মনে করি মোবাইল, এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। আমি যদি অপরকে হিংসা করি, অপরকে তুচ্ছ তাচ্ছল্য করি, তাহলে মনে রাখতে হবে আমাকেও আমার প্রজন্ম সেভাবে তুচ্ছ তাচ্ছল্য করবে। বিষয়গুলো বলতে গেলে অনেক, আমি জাস্ট একটু ইঙ্গিত দিচ্ছি যে বিষয়গুলো। এবং নারী পুরুষদের ক্ষেত্রে সমান অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। আজকে এটা আওয়াজ উঠেছে, আপনি কখনো নারীকে পিছিয়ে ফেলতে পারবেন না, তুচ্ছ করতে পারবেন না, পুরুষকে পারবেন না। সবার সমান অধিকার বিষয়টা যুব সমাজকে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কুতুপালং বুদ্ধ সমাজ কল্যাণ পরিষদে এখানে এই কমিটিতে কয়জন নারী আছে আমি জানি না, তবে আগামীবার যদি নির্বাচন হয় আমি মনে করি সমানে সমান যেন হয়, তাদেরকে যেন আমরা এগিয়ে নিয়ে আসি। তাদের নেতৃত্ব আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, কারণ একটি সমাজকে পিছিয়ে দিয়ে একটি সমাজ কখনো জাগ্রত হতে পারে না, অগ্রসর হতে পারে না। সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো থাকতে হবে। সামাজিক বিভিন্ন সমস্যা, পরিবেশ সংরক্ষণ, এগুলো কিন্তু যুবকদের কাজ। রাস্তার দুপাশে আমরা বৃক্ষরোপণ করতে পারি। আমরা সামাজিক, বিশেষ করে মাদক দ্রব্য, এগুলো কেউ যদি সেবন করে তাকে গিয়ে মারবো কাটবো তা না, আমরা খাবো না, আমরা পান করব না। এই কুতুপালং বুদ্ধ যুব কল্যাণ পরিষদে যারা আছে, অন্তপক্ষে তারা যদি শপথ করে আমরা কখনো সিগারেট পান করতে পারবো না, নেশাদ্রব্য সেবন করব না, আমরা এই শপথেই এখানে থাকব, দেখবেন 8 মাস থেকে আরও বাড়বে। এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা যদি এরূপ শপথ করে যে না, আমরা কোনো ক্রমেই আমরা কোনোরূপ নেশাদ্রব্য সেবন করব না। এখন মহিলারাও সেবন করে, মহিলাদের মধ্যে বেড়ে গেছে। আগে দেখতাম যে শুধু পুরুষ, এখন দেখছি মহিলারাও নেশাদ্রব্যে সেবন করছে। তো তাদেরকেও কিন্তু কী হতে হবে, সচেতন হতে হবে, এই বিষয়গুলো তাদেরকে উপলব্ধি করতে হবে। এবং আমি মনে করি এই সামাজিক সমস্যার, এখন বাল্যবিবাহটা অনেক কমে গেছে, এটা একটা আন্দোলন হয়েছে, এখন কমতে শুরু করেছে। তবে আমাদেরকে নারীর নিরাপত্তা বিধানটা করতে হবে। এখনও আমাদের সমাজে নারীদের নিরাপত্তার হুমকির সম্মুখীন, তারা এখনও নিরাপদ নয়। তা আমি সব বিষয় যদি আলোচনা করতে যাই একটু বিস্তারিতভাবে সময়ের প্রয়োজন, যেহেতু এখানে আজকে অনেকগুলো অনুষ্ঠান আছে। আমার সর্বশেষ যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমরা যেন ধর্মান্তরিত না হই। আমাদের দুর্লভ মানব জীবন বহুকাল থেকে শুরু হয়েছে, কখন শুরু হয়েছে জানি না, কিন্তু এই জন্ম যে আমরা লাভ করি